নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রয়েছে সম্পূর্ণ নতুন একটি রহস্যে মোড়া গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। তাঁর জন্ম 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী মুরাতিপুর গ্রামে। বাঙালি পাঠক তাকে চেনে মূলত পথের পাঁচালী, অপু ও শঙ্করের সৃষ্টিকর্তা রূপে। এছাড়াও আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, অশনির সংকেত ইত্যাদি তাঁর বিশেষ উল্লেখযোগ্য উপন্যাস। কিশোরদের জন্য রচিত চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। আমরা আজকের গল্পটি নিয়েছি মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র প্রথম খণ্ড বইটি থেকে। মূল চরিত্রে মাঝি, সহযাত্রী নরনারায়ণ রায় এবং লক্ষ্মী দেবী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে আমাদের সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরে। দিনটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, তাই চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশের জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে রয়েছে। শুনলাম সমুদ্র খুব একটা দূরে নয়। 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছয়ের মধ্যে, সব জঙ্গলে, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে।
এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো নি বাবু, এখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিধারে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। আমি সঙ্গীকে বললুম, বলছি মশাই, এই তো সরু খাল, পাহাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপর? তিনি বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসল। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমানোটাও ঠিক না। আসুন একটু চোখ বুজে থাকি। আরও বেশ খানিকক্ষণ চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। তাই আমিও মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামাফোন? এ বনে এত রাত্রে গ্রামাফোন কে বাজাবে? আমি ভালো করে কান পেতে শুনলুম। গ্রামাফোন না, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজারে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ কানে এসে পৌঁছায়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনই নিস্তব্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো। বনভূমি নীরব। শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাজছে। জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি বা হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট অতি উচ্চ আর্ত করুণ ঝিঝি পোকার রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকো যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ
নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমিও সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। সঙ্গী থতমত খেয়ে উঠে জিজ্ঞেস করলেন, কি 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 ব্যাপার মশাই? ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি তাকে ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল। চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সকল নিস্তব্ধতাকে শান্ত করে সঙ্গী হঠাৎ মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? হ্যাঁ 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 বাবু, বাই কীর্তিবাসার ঘর। তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন? বেকুব কোথাকার! তিনজন আছে বলেই তো রেখেছিলুম বাবু। ভাটার টানে যে নৌকো পিছিয়ে নেবার জো ছিল নি। তাদের কথাবার্তার ধরন শুনে আমি সঙ্গীকে জিজ্ঞেস করলুম, কি ব্যাপার মশাই? আপনি কিছু জানেন? ভয়ে যত না হোক, বিস্ময়ে আমার মন কেমন যেন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে, তোর সেই কেরোসিনের ডিবেটা জাল। আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি বাবু। সঙ্গী বললেন, এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পিছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয়। সেইটা আপনাকে বলি শুনুন। তারপর ধূমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল। প্রায় ৩০০ বছর আগেকার কথা। মনিম খাঁ তখন গৌড়ের সুবেদার। এ অঞ্চলে তখন ১২ ভূঁইয়ার ২ প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মাসনাদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের সন্ধানে ওত পেতে বসে থাকত। যদিও সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানেই ছিল তার সুদৃঢ় দুর্গ। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবারই লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল, অর্থাৎ ছোট নৌকা। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারদের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশিই ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান।
নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী বন্ধু ছিলেন। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তাঁর রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেওরের মতন স্নেহ চক্ষে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির ছিলেন। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা ভারী দুষ্কর হয়ে পড়ল। স্নান করে সবে উঠেছেন, অথচ মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না। নানান জায়গায় খুঁজে হয়রান হবার পর যখন তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন, হঠাৎ নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচে তার পাগড়িখানা চাপা পড়ে আছে। যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তলোয়ারখানা দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। পানের মধ্যে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল যা কোনো কালেই পানের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে একটু খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনোই এখানে আসবে না। দিন কয়েক এরকমই কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক শঙ্কক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বললেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে করে এলো যে দিন রাত তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল। প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিকবলয়ে প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ। সামনেই বড় সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, যা জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হল, কেউ বা সাংঘাতিক জখম হল। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের একটা খোঁচা খেয়ে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরলে তিনি দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হচ্ছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের ভেজা মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে।
আরো বেশ কয়েক দিন এবং রাত কেটে গেল। কেউই তার জন্য কোনো খাদ্য আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনটিও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোকও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে এক দয়াময়ী মৃত্যুতন্দ্রা যেন তাকে আশ্রয় করল। বেশ অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ভাব কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবীর হাতে প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। নরনারায়ণের একবার সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় ভেজা দেওয়ালের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো তো? খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার সম্পর্কে নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই, এবং তার অবর্তমানে কীর্তি রায় সেখানকার ভবিষ্যৎ জমিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি, সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধু পত্নীর মুখে সেই চটুল হাস্যরেখার চিহ্নও পর্যন্ত নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহকমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশ বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ স্বরে জিজ্ঞেস করল, বউ ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, সবই শ্বশুর ঠাকুরের কীর্তি। এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে ওই গৌর টোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজই জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমার মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের বাহারা সব শরীর রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন,
আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন। আজ আজ আবার ফিরে এলে। লক্ষ্মী দেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে তিনি বললেন, নাই, বলতে সাহস পাইনি। তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মী দেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, বেশ, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন। আমি তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূরে পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ আগেই বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মুখে ঢুকে পড়লেন। কীর্তিরায় বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনোদিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তাঁর পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। খবরটি শুনে নরনারায়ণ রায় চুপ করে রইলেন। এর বেশ কিছুদিন পরে তার কানে খবর গেল, বাসন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতাও যেন ভিজে উঠল। তার মনে হল তার অভাগিনী বউ ঠাকুরনের হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্কক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হল তাঁরই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর স্ত্রী, নীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পূর্বপুরুষদের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান
আমি সহ্য করব না। বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। কূপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গ্যাঞ্জালেস উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনায় 10খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালেন। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালেন। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আবিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রুবহর কর্তৃক ছিপি আটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বড় নদীতে গিয়ে যুদ্ধ দেওয়ার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়। কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারেই হুড়মুড়িয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধু পত্নীর বিদায়ের রাত্রের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রক্ষা করতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায় পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা
গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখল মূল্যবান কোনো দ্রব্য সেখানে নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুদের দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ না খুলে দিলে তা থেকে বেরোবার কোনো উপায় ছিল না। কোথায় সেই মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সেই গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারল না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিমতল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার যে শুনেছে অন্ধকার বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকোযাত্রীরা, আমরা যেখানে শ্বাসরুদ্ধ হয়ে বললাম, দয়া করে আমাদের তুলো, দয়া করে আমাদের তুলো। তাই ভয়ে বেশি রাত্রে এ পথে কেউই নৌকো বাইতে চায় না। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। নৌকার মাঝির ভূমিকায় সায়ক, সহযাত্রীর ভূমিকায় শ্রী অরিত্র ঘোষ,
লক্ষ্মী দেবীর ভূমিকায় দেশশ্রী, সূত্রধার নরনারায়ণ রায় ও গল্প পাঠে আমি দিব্যজ্যোতি, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও প্রচ্ছদ অলঙ্করণে আমি এবং টিম রাত্রের যাত্রী, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও প্রচ্ছদ অলঙ্করণে আমি এবং টিম রাত্রের যাত্রী, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী কাজগুলি সম্পর্কে সমস্ত আপডেট পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।